দশম গ্রেড থেকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে পদগুলো পূর্ণ করে ফেলা হয়েছে। এর ফলশ্রুতি দেশের যে ব্রাইটেস্ট স্টুডেন্ট তারা আসলে সার্কুলার পাচ্ছে না এবং পরীক্ষা দিতে পারছে না। শুধুমাত্র ডিপ্লোমা করার পরে অভিজ্ঞতার ভিত্তিতে একজন কখনো বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারেন না। এটা সারা পৃথিবীতে কোথাও না, এটা অ্যাকর্ডের বিরোধী। আমাদের সাথে দুইজন উপদেষ্টা সহ সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং একটি কমিটি চলমান আছে। এই ব্যাপারে আমাদের কিছু দৃষ্টিভঙ্গি আছে, আমরা তাদেরকে জানিয়েছি। একই সাথে ঢাকা ডিএমপি কমিশনার উনি এসেছিলেন। গতকালকে ঘটনায় বুয়েট ছাত্রদের ওপরে, বুয়েট সহ প্রকৌশলী ছাত্রদের ওপর হামলায় তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি আজকের মধ্যে কমিটি করে তার ব্যবস্থা নেওয়ার জন্য উনি জানিয়েছেন। একই সাথে উনি বলেছেন যে রংপুরে সহকারী প্রকৌশলী রোকনের উপরে যে হামলা, তিনি অবিলম্বে তার ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং আসামিকে গ্রেপ্তার করবেন। কিন্তু দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমরা এখন পর্যন্ত এই বিষয়টি দৃষ্টিগোচর হয়নি। এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি ঢাকার এই ঘটনায় ছাত্রদের ওপরে হামলায়, প্রকৌশলীদের ওপর হামলার ব্যাপারে কোনো তদন্ত কমিটি গঠিত হয় নাই এবং একই সাথে ডিসি মাসুদ সহ অন্যান্য যারা এই হামলায় উস্কানি দিয়েছেন তাদের ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা দেখি নাই। এর ফলশ্রুতিতে আজকে বুয়েট গেট থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ছাত্ররা, বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা অলরেডি আপনার হচ্ছে একটি যাত্রা শুরু করেছে এবং এই যাত্রা তারা ডিএমপি বরাবর করতে চায়। পুলিশের সাথে অলরেডি কথা হচ্ছে এবং সেটি শেষ করে তারা আইবিতে আসবেন। সুতরাং আমরা আজকে যেহেতু পূর্ব নির্ধারিত আপনাদের সাথে সভা ছিল, এই কারণে আপনাদের সাথে এখানে উপস্থিত হয়েছি। মূলত আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় ওভারঅল বিষয়টি নিয়ে আসলে আপনাদের অনেক প্রশ্ন আছে, তো আমরা বিভিন্ন সময় খণ্ড বিখণ্ড প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমাদের কাছে মনে হয়েছে অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক ক্ষেত্রে এটাকে কিছু ক্ষেত্রে ট্যাগিং বা ফ্রেমিং করা হচ্ছে যে কেন আপনারা নিচে নামতে যাচ্ছেন, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। তো আমরা এই সমস্ত বিষয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা জানি যে আপনারা পুরো আন্দোলন কভার করেছেন। আমরা আজকে একটু রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে যে আমাদের ওভারঅল বিষয়টা একটু দেখা এবং জানার জন্য যে কোনো প্রশ্ন থাকলে আমরা এই বিষয়ে আপনাদেরকে কারণ আমরা জানি জাতির বিবেক বা জাতির মিরর বা জাতির আয়না। সুতরাং মিরর যেভাবে দেখায়, আয়না যেভাবে দেখায়, আমরা প্রত্যাশা করি ওভাবেই আপনারা ইস্যুটাকে জাতির কাছে তুলে ধরবেন। সেজন্য আজকে মূলত আপনাদেরকে আমরা জানাতে চাই একই সাথে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কী হবে। আমাদের এই আন্দোলন এবং একই সাথে হচ্ছে আলোচনা, উভয়টি কিন্তু আমাদের চলমান। একদিকে আন্দোলন চলমান, একদিকে আলোচনা চলমান। কালকে আমরা যখন দুই উপদেষ্টা, পরশু দিন হচ্ছে শিক্ষা উপদেষ্টা, কালকে দুইজন উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন, ডিএমপি ক্ষমা প্রার্থনা করেছেন। এরপরেও আমরা দেখেছি যে যথাযথ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। আমরা মানুষের কষ্টের বিবেচনায় আমরা শুরু থেকেই যারা ওই এলাকায় আপনার বিশেষ করে অসুস্থ লোক ছিলেন তাদেরকে আমরা পাসিং করে দিয়েছি। পরবর্তীতে কালকে ওখান থেকে আমরা সরে এসেছি, কিন্তু তারপরে আমরা দেখেছি উপদেষ্টা মহোদয় এবং অন্যরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেন নাই। ফলে আমাদের এই আন্দোলন মাঠ এবং হচ্ছে আলোচনার টেবিলে উভয়ে আছে। তো আমরা এই বিষয়ে আমরা শেষে আপনাদেরকে জানাবো। সুতরাং প্রকৌশল সংস্কার বিষয়ে যেহেতু আজকের আলোচনা, আমরা একটু 15-20 মিনিট আপনাদেরকে টোটাল বিষয়টা জানাতে চাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাচ্ছি। মূলত হচ্ছে আমাদের আজকের যে বিষয়টি, আমরা এটাকে প্রকৌশল শুধুমাত্র বলছি না, প্রকৌশল এবং কারিগরি। বাংলাদেশের যে উন্নয়ন বাজেট আছে আপনারা জানেন যে বেশিরভাগ কিন্তু প্রকৌশল এবং কারিগরি খাতে ব্যয় হয়, উন্নয়ন বাজেটের একটা বড় অংশ। আর শুধু তাই নয়, বেসরকারি খাতেও কিন্তু প্রকৌশলের একটা বড় অংশ রয়েছে, কারিগরের বড় অংশ রয়েছে। এইটি একটি সংস্কারের বিষয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয়ে সমাধান হয়ে যাবে এটা বলা মুশকিল। দীর্ঘদিন ধরে এটা যে ইমব্যালেন্স হয়েছে, এই ইমব্যালেন্সের ফলে আজকে এই সমস্যার ক্রিয়েট হয়েছে, যেটা আপনাদের সামনে আমরা একটু সংক্ষেপে বলতে চাই। প্রথমত হচ্ছে আপনাদের যে বিষয়টি আমরা বলতে চাই, এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল, আপনারা একটু ওখানেও স্লাইডে দেখতে পাবেন, আমি জানি না পুরোটা দেখতে পাচ্ছেন কিনা। তো সেক্ষেত্রে আমরা একটু সহযোগিতা নেব স্লাইডের। সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, BNQF হচ্ছে মূলত বাংলাদেশের কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এটা হলো শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত এবং এই অনুযায়ী মন্ত্রণালয়, লেখাপড়া সব কিছু বিভাজিত হয়। সুতরাং এই BNQF এটা মূলত হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতেই। আমাদের এখানে 3টা ধারা আছে। হায়ার এডুকেশন ধারা আছে, টিভেট অর্থাৎ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন সিস্টেম আছে,
এবং একই সাথে বা এটা স্কিল বেসড বলা যায়, একই সাথে স্কুল এবং মাদ্রাসা সেক্টর আছে। আমাদের মন্ত্রণালয়গুলোরও কিন্তু সচিবালয় কিন্তু এই অনুসারে ভাগ করা, আপনারা যদি লক্ষ্য করে থাকেন। অর্থাৎ এখানে বিএনকিউএফ লেভেল আছে, যে লেভেলটা একটা আরেকটার সাথে, যেমন অনেক সময় ফাজিল এবং কামিলকে যখন সমমান দেওয়া হয়েছে তখন বিএনকিউএফ লেভেলে তাকে ইনপুট দেওয়া হয়েছে এবং এর দ্বারাই কিন্তু শিক্ষা এবং অন্যান্য বিষয়গুলো নির্ধারিত হয়। তো আপনাদের জানার জন্য বলি, বিএসসি এটি হচ্ছে সারা পৃথিবীতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একমাত্র ডিগ্রি, এছাড়া সারা পৃথিবীতে কোনো ডিগ্রি নেই এবং এটা একেবারে সারা পৃথিবীর দ্বারা প্রতিষ্ঠিত। ওয়াশিংটন অ্যাকর্ডে এটা রয়েছে এবং সিডনি এবং আদার্স অ্যাকর্ডে টেকনিশিয়ান বা টেকনোলজিস্টের অ্যাকর্ড রয়েছে, বাট সারা পৃথিবীতে একমাত্র ডিগ্রি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, যেটি হচ্ছে মূলত ন্যাশনাল বিএনকিউএফ হচ্ছে 7 এবং বিএনকিউ স্ট্রাকচারে যদি টিভেট দেখেন 6-এ হচ্ছে ডিপ্লোমা, অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি আপনারা দেখেছেন যে এক ধাপ ওপরে নিচে, ডান দিকে আপনি এইচএসসি বা অন্যান্যগুলো আপনারা দেখতে পারেন। মূলত এখান থেকে যে বিষয়টা, যে কোনো একজন যিনি ডিপ্লোমাধারী তিনি হচ্ছে যদি বিএসসি সমান হতে চান তাহলে আসলে কিভাবে কাজ করে এই বিষয়গুলো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা দুটো ওয়ে আছে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল, এবং সেটা যদি আপনাকে এখানে প্যাথওয়েগুলো দেওয়া আছে। আমি সংক্ষেপে যদি বলি, এটা একটু ছোট করে আপনারা মনে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে তাকে সরাসরি ভর্তি হতে হবে বিএসসি প্রোগ্রামে, অথবা ব্রিজিং হতে হবে, অথবা ইউনিভার্সিটির সাথে পলিটেকনিকের একটা মানে আপনার চুক্তি থাকবে, যার মাধ্যমে যেহেতু ডিপ্লোমারা কিন্তু বেসিক 2 বছর ইঞ্জিনিয়ারিং বা একটা অংশ পড়েন, তাহলে ওই অনুসারে সিলেবাস পর্যালোচনা করে বাকি অংশটা করার মাধ্যমে তিনি বিএসসি ডিগ্রি পান। কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা করার পরে অভিজ্ঞতার ভিত্তিতে একজন কখনো বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারেন না, এটা সারা পৃথিবীতে কোথাও না, এটা অ্যাকর্ডের বিরোধী। কেউ যদি টেকনিশিয়ান থাকেন, অথবা ধরেন কেউ যদি ধরেন আমি 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 কৌতুক করে যদি বলি যে কেউ যদি ধরেন ইলেকট্রিক মিস্ত্রি থাকেন, 30 বছর অভিজ্ঞতাতে তিনি ডিপ্লোমা হয়ে যাবেন, বা 30 বছর অভিজ্ঞতা 60 বছর অভিজ্ঞতাতে তিনি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। সুতরাং বিএনকিউএফ এটি স্পষ্ট রয়েছে যে এখানে শুধু অভিজ্ঞতার মাধ্যমে না, বরঞ্চ আপনাকে এই ল্যাডার কিন্তু এই সমস্ত কিছুর মাধ্যমে পূর্ণ করতে হবে। সুতরাং নবম গ্রেড হচ্ছে স্নাতক গ্রেড, বিএসসি গ্রেড। এই বিএসসি গ্রেডে আসলে বিএনকিউএফ 7-এ হয়ে অবশ্যই আসতে হবে। 6-এ কোনো সুযোগ সরকারি নাই। 2014 সালের গেজেট আছে, আপনারা আমাদের গ্রুপে যুক্ত আছেন, আপনার যে কোনো সময় যে কোনো গেজেট বা অন্যান্য বিষয়গুলো আমাদের কাছে জানতে চাইলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। সেখানে বলা হয়েছে গ্রেড 1 থেকে গ্রেড 9 এটাকে বলা হয় প্রথম শ্রেণী বা ফার্স্ট গ্রেড, 10 থেকে 12 হচ্ছে সেকেন্ড গ্রেড বা দ্বিতীয় শ্রেণী, 13 থেকে 16 হচ্ছে থার্ড গ্রেড বা তৃতীয় শ্রেণী, 16 থেকে 20 হচ্ছে চতুর্থ শ্রেণী। 4টা শ্রেণী দিয়ে সরকার ভাগ করেছে। যে কোনো শ্রেণীতে নিজের মধ্যে ক্লাস বা যে কোনো শ্রেণীতে যদি আপনি ওপরের দিকে যেতে চান তাহলে ল্যাডার সিস্টেম আছে, অর্থাৎ 9-এ ঢুকলে আপনি 1 পর্যন্ত ল্যাডার, বাট এন্ট্রি পয়েন্ট হয় 9, এরকম হচ্ছে ল্যাডার সিস্টেম রয়েছে। যাই হোক, যে বিষয়টি আমরা বলছিলাম, প্রথম শ্রেণী জবের জন্য সরকারের 2014 সালে যে রুলস আছে, এর আগের রুলসেও আছে, স্নাতক হওয়ার জন্য, স্নাতক পোস্টের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কোনো সুযোগ কিন্তু সরকারের সার্কুলারেও নেই। এগুলোকে পাশ কাটিয়ে অনেক ধরনের অনেক জায়গায় যেটা হচ্ছে, আজকে সমস্যাটা কেন ক্রিয়েট হয়েছে, নবম গ্রেড যেটা বিএসসিদের জন্য মানে একমাত্র গ্রেড ঢোকার জন্য, সেটি ছলাবলা বা বিভিন্নভাবে 10ম গ্রেড থেকে পদোন্নতির মাধ্যমে পূর্ণ করা হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে ধরেন বুয়েটের 1000 জন স্টুডেন্ট, অথচ 47তম বিসিএস, রিসেন্ট যে বিসিএস, সেই বিসিএস এর টেকনিক্যাল টোটাল পোস্ট ছিল মাত্র 46টি, যেটা কিন্তু 46টি আপনার হয়েছে এখন এরকম না, আগে কিন্তু 200, 250, 300 থাকতো। আপনাদেরকে আমি পরিসংখ্যান দেখাচ্ছি, কিন্তু এখন সেটা কমে এসেছে, সেটা কমে এখন মাত্র 46 জন। পদ নেই, পদ আছে, কিন্তু কি হয়েছে, 10ম গ্রেড থেকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে পদগুলো পূর্ণ করে ফেলা হয়েছে। এর ফলশ্রুতি দেশের যে ব্রাইটেস্ট স্টুডেন্ট তারা আসলে সার্কুলার পাচ্ছে না এবং পরীক্ষা দিতে পারছে না। জি, আমি একটু সামনের দিকে যাই। এটা বিভিন্ন হরিজন্টাল বা ভার্টিক্যাল পাথওয়ে, এবং আমি এটা বিভিন্ন দেশের যে নিয়ম সেটা আমরা বলছি। বর্তমানে আমরা ব্যান বেসের মতে ডিপ্লোমা শিক্ষার্থীরা আছে। আমি আবারও বলি যে এখানে আমরা আসলে কারো বিপক্ষে না, টোটাল শিক্ষা ব্যবস্থা আমরা সংস্কার চাই, এর জন্য আপনাদের সাথে আমরা বসেছি। সুতরাং আমরা অফিসিয়াল ব্যাপারটা এখানে বলবো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অফিসিয়ালি হচ্ছে 3,94,000 স্টুডেন্ট আপনার পড়াশোনা করেন। বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রায় 2 লাখ সামথিং পড়াশোনা করেন। এইটা একটা পরিসংখ্যানটা আপনাদের জাস্ট একটু দেখে রাখলাম। মেন যে সমস্যাটা ক্লিয়ার হয়েছে, যেটা এই 2টা গ্রাফ থেকে মোটামুটি আপনারা ক্লিয়ার হতে পারবেন। প্রথম যে বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে একটু আগে বললাম আপনাদের, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এভাবে 1 থেকে 20 গ্রেড এটি কিন্তু সন্নিবেশিত আছে, এবং এভাবেই কিন্তু প্রত্যেকটা সেক্টর চলে। যেমন ধরেন অ্যাডমিন ক্যাডারের কথা বলেন, অ্যাডমিন ক্যাডারে আপনার হচ্ছে, যেমন অ্যাডমিন ক্যাডারের ক্ষেত্রে বা অ্যাডমিনের ক্ষেত্রে আপনার নবম গ্রেডে সহকারী সচিবে কিন্তু একটা এন্ট্রি হয়, আপনারা জানেন, এবং তিনি ল্যাডার বেয়ে সিনিয়র সহকারী সচিব বা সিনিয়র সচিব পর্যন্ত যেতে পারেন। আবার
ওনারই দেখে দশম গ্রেডে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ হয়, ওখান থেকে কিন্তু একটা ছোট পার্সেন্টেজ আবার নবম গ্রেডে উন্নীত হন। আবার ওইখানে কিন্তু 13তমতে বিভিন্ন পোস্ট আছে, 14তে পোস্ট আছে, 16তে পোস্ট আছে, মানে বিভিন্ন পোস্ট আছে। এভাবে অর্গানোগ্রামটা সাজানো হয়। শুধুমাত্র সচিবালয়ে না, প্রত্যেকটা জায়গায় এভাবে আপনার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে এভাবেই সাজানো হয় নন ক্যাডারের ক্ষেত্রে। কিন্তু টেকনিক্যাল গ্রেডের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি হয়েছে, যেটা আগে ছিল না, গত 30 বছরের আন্দোলনে আপনার 14 থেকে 15 থেকে আপনার 16তম গ্রেডে এখন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা লাইনম্যান বা সার্ভেয়ার জয়েন করেন, কিন্তু 13, 14 এগুলোতে ইলেকট্রিশিয়ান ফোরম্যানরা ছিলেন এবং টেকনিশিয়ান সুপারভাইজার ছিলেন। এ সকল পদ বিলুপ্ত করা হয় 1994 সালে এক অংশ, 2014 আমরা এটা দেখব। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, ডিপ্লোমা ডিগ্রিধারীগণ এখন শুধুমাত্র উপসহকারী 10 গ্রেডে নিয়োগ পান। 10 গ্রেডে নিয়োগ পাওয়ার কারণে কি হয়, তারা 5 বছর পরে কিন্তু প্রমোশনের সুযোগ পান। প্রমোশনের সুযোগ পেলে উনি কিন্তু নবম গ্রেডে চলে আসেন। নবম গ্রেডে পদ সংখ্যা থাকে খুবই অল্প। সেখানে যখন 10 গ্রেড থেকে পদোন্নতির মাধ্যমে চলে আসেন, তখন 9 গ্রেডে আর ওপেনিংটা বন্ধ হচ্ছে। এটা আগে কেন ছিল না, এখন কেন হচ্ছে, এটা এই উদাহরণটা আপনারা এখনই আমরা পেয়ে যাব। এটা হচ্ছে এলজিডির একটা অর্গানোগ্রাম, এটা অফিসিয়াল অর্গানোগ্রাম, আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। বাম দিকে আছে হচ্ছে টেকনিক্যাল আর ডান দিকে আছে হচ্ছে নন টেকনিক্যাল। এলজিডি দেখেন 1 থেকে শুরু করে 17, 18, 19, 20, 13, 12 প্রত্যেকটা গ্রেড ওপেন আছে। কিন্তু এলজিডি যদি আপনি দেখেন টেকনিক্যাল গ্রেডগুলো শুধু নবম এবং দশম, আবার বলে থাকে নবম গ্রেডে স্নাতকরা যুক্ত হন আর দশম গ্রেডে হচ্ছে ডিপ্লোমা যারা করেন তারা যুক্ত হন। অর্থাৎ দশম, 11, 12, 13, 14 গ্রেড যেগুলো ছিল সবগুলোকে মার্চ করে দশম গ্রেড করা হয়েছে। কখন কিভাবে এটা আমরা দেখছি, এর সমস্যাটা কি ক্রিয়েট করেছে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো যেটা ছিল আগে, এই পদের নাম ছিল ফোরম্যান, ওভারসিয়ার, টেকনিশিয়ান, মেকানিক্যাল ড্রাফটম্যান। এখানে বিভিন্ন সচিবালয়ের সংসদের বা বিভিন্ন বিধান আছে, আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে 1994 সালের আগে ডিপ্লোমারা বিভিন্ন গ্রেডে জয়েন করতেন। 10 থেকে 12 কিংবা 13, 14 বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রুলস ছিল। ওনারা বিভিন্ন আন্দোলন করলেন। প্রথম কারিগরি আন্দোলনে 1984 থেকে 1994 এর ফলে 1994 সালে একটা গেজেট হলো। এটা হচ্ছে সেই গেজেটটা। এই গেজেটের মাধ্যমে এই পদগুলোকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলো, তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলো। অর্থ বিভাগেরও অনুমোদন রয়েছে। এর ফলশ্রুতিতে যেটা 13, 14, 15 গ্রেড ছিল, এটা চলে আসলো 10, 11, 12। দ্বিতীয় গ্রেড মানে হচ্ছে বা দ্বিতীয় শ্রেণী হচ্ছে 10, 11, 12। 10, 11, 12 অর্থ হচ্ছে যে তারা এই 3টা গ্রেডের মধ্যে তাদের হচ্ছে সন্নিবেশিত হলো। এরপরে আরেকটা আন্দোলন শুরু হলো, তাদেরকে সুপারভাইজার বলা হলো 2008 সালে। সেটা নিয়ে তারা আন্দোলন করলেন। আপনারা জানেন গত 30-40 বছর ধরে তারা বিভিন্ন আন্দোলন করছেন। এই আন্দোলনের ফলশ্রুতিতে এটা একটা 2008 সালে তাদেরকে সুপারভাইজার পোস্ট দেওয়া হয়েছিল। আপনাদের অনেকের পুরাতন পত্রিকা ঘাটলেই দেখতে পাবেন, যেটা নিয়ে বিশাল আন্দোলন হয়েছে। একজন মনে হয় এই ক্ষেত্রে নিহত হয়েছিলেন, বড় আন্দোলন হয়েছে। এর ফলশ্রুতিতে 2013 সালে সরকার এটা মেনে নেয় এবং 2015 সালে প্রথম গ্রেড তৈরি হয়। প্রথম হচ্ছে যে বেতন স্কেল তৈরি হয় অষ্টম পে স্কেলে। ষষ্ঠ সপ্তমে কিছুটা উন্নতি হয়েছিল। অষ্টম পে স্কেলে তাদেরকে দশম গ্রেড এবং 16,000 যেটা স্কেল 16,38,640, বিএসসিদের জন্য যেটা হচ্ছে 23,000, এই গ্রেডটা বিএসসিদের আগে গ্রেড ছিল, ওনাদেরকে একটা একক গ্রেড দেওয়া হলো, সেটা দশম গ্রেড। এবং এর ফলশ্রুতিতে যে সমস্যাটা তৈরি হলো আপনারা মনে হয় লক্ষ্য করেছেন। এটা বরঞ্চ তারা এর চেয়ে বেশি বিসিএস ক্যাডার হতে পারতেছে কোথায়, অন্যান্য ক্যাডারে। আপনারা জানেন প্রতি বছর প্রশাসন ক্যাডার হয় প্রায় অর্ধেক বুয়েটের, এখন হচ্ছে আর কি। এরপরে ধরেন যে ফরেন বলেন, পররাষ্ট্র বলেন, অন্যান্য বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এমন কোনো পরীক্ষা নাই যেখানে বুয়েটিয়ানরা নিয়মিত পরীক্ষা দেয় এবং তাদের পার্সেন্টেজ কম। এর কারণ হচ্ছে, এবং দেশের বাইরে যাচ্ছে 400 থেকে 500 জন, একটা বড় সংখ্যা দেশের বাইরে যাচ্ছে। আবার বিভিন্ন এমএনসি বা মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেখানে একটা বড় অংশ চাকরি করছেন। কিন্তু প্রকৌশলীদের যে কারণে তৈরি করা হলো, বাংলাদেশের বাজেটের একটা বড় অংশ তাদের মাধ্যমে খরচের জন্য, এবং আপনারা বিভিন্ন ধরনের যে মাঠ পর্যায়ে দুর্নীতিগুলো দেখে থাকেন। এই সমস্যাগুলো কেন ক্রিয়েট হচ্ছে, কারণ হচ্ছে প্রকৌশলীরা প্রকৌশলের পদে আসতে পারতেছে না। তারা 46টা পদ সকল ইউনিভার্সিটি মিলে, বুয়েট কুয়েট না, যেখানে বুয়েট থেকে 200-র উপরে দেখা গেল যে ক্যাডার, বা 200-300-র উপরে প্রতি বছর, প্রতি বিসিএসে, প্রতি বছরও বলবো না, প্রতি বিসিএসে তারা ক্যাডার হয়। অথচ তারা তাদের প্রকৌশল সেক্টরে ঢুকতে পারতেছেন না। এখন কি পোস্ট কি নাই? হ্যাঁ, পোস্ট আছে, কিন্তু তাদের পোস্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি পোস্ট যখন বৃদ্ধিও করা হচ্ছে, তাতেও কিন্তু বিভিন্নভাবে অসুবিধা তৈরি করা হচ্ছে। এখন বলবো কেন, আমাদের সামনে আছে, কিন্তু একটা জাস্ট লজিক্যাল জিনিসটা দেখেন। যিনি দশম গ্রেডে আছেন, আমি একটা আগের স্লাইডে যে বলি, এইখানে এই স্লাইডে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কেন ঘটতেছে। দেখেন দশম গ্রেডে, নবম গ্রেডে এই মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 672 জন কর্মরত আছেন। প্রতি বছর এখানে ওপেনিং হয় একটা ছোট সংখ্যা, যে সংখ্যাটা পদোন্নতি হয়। আর এসি পদে থাকেন 1760 জন আছেন। এই 1760 জন 5 বছর হওয়ার পরে কিন্তু তিনি নবম পোস্টে যাওয়ার জন্য এলিজিবল হয়ে যান। তো এলিজিবল হয়ে গেলে তাহলে 80%, অলমোস্ট 1300-1400 কিন্তু এলিজিবল অলরেডি।
ইলিজিবল হয়ে যাওয়ার কারণে তাদেরকে মানবিক বিবেচনা, এটা তো খুবই অমানবিক বিবেচনা, একজন সারা জীবনে একই গেটে চাকরি করবেন। সাধারণভাবে কি হয়, মানবিক বিবেচনায় তাকে দিতে গেলেও এখানে কিন্তু আর কোনো পোস্ট খালি থাকে না, ওপেনিংই তো হয় কয়টা, তার মধ্যে যদি পদোন্নতি দেন। আগে ছিল কি 13, 14, 15 থেকে যখন আসতো একটা টাইম লাগতো, এখন কোনো টাইম লাগতেছে না, 10 থেকে 7, 9 আসতেছে। যে লোকটা অলরেডি 10ম গ্রেডে পিডব্লিউডিতে চাকরি করে, 10 বছর চাকরি করেছেন, তার কাছে অর্থ হয়েছে, টাকা পয়সা হয়েছে, কিভাবে পদোন্নতি নিতে হয় তিনি জানেন। কিন্তু যে ছেলেটা বুয়েটের নতুন রুয়েট কুয়েটের নতুন একজন ঢুকবেন, যতক্ষণ সার্কুলার না হচ্ছে উনি তো পরীক্ষা দিতে পারতেছেন না, গত 4 বছরে দেখেন কোনো সার্কুলার হচ্ছে না, তো উনি কিভাবে ঢুকবেন? দেখেন কে এটাকে ইঞ্জিনিয়ারিং করতে পারে বা কে এটাকে ঢুকতে পারে, সেই ঢুকতে পারবে যে ওই জায়গার অ্যাক্সেস আছে, যে জানে বিভাগে কী কাজ করতে হয়। এটা নানানভাবে করা হয় কি, আচ্ছা পূর্ণ দায়িত্ব দেওয়া যাচ্ছে না, ভারপ্রাপ্ত দিয়ে কাজ করানো হয়। কারণ আপনি যখন একটা বিসিএস এর নিয়োগ দিবেন 3-4 বছর পর ওই লোক পাবেন, একটা প্রজেক্ট শুরু করেছেন, আপনার সম্ভব না 3-4 বছর আপনি ওয়েট করবেন, করতে পারবেন না। ফলশ্রুতিতে কি হয়েছে, আচ্ছা ঠিক আছে, কিছু জনকে ভারপ্রাপ্ত দেওয়া হলো, কিছু জনকে যে চলতি দায়িত্ব দেওয়া হলো, এর মাধ্যমে কি হয়েছে, এ সমস্ত কার্যক্রম সিগনেচারের সব কিছু তৈরি হয়েছে। সে তো আর কখনো ব্যাকে যেতে দিবে না, সে তখন করবে কি, এই জায়গায় আর নিয়োগ হতে দিবে না। এটা আমরা একটু সামনে আপনারা দেখতে পাবেন, টোটাল চিত্র এবং পরিসংখ্যানগুলো আপনারা দেখতে পাবেন।